ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি পাঠ্যাংশ আজকে পড়ব, যে পাঠ্যাংশটির নাম বাঙ্গালা ভাষা এবং লিখেছেন স্বামী বিবেকানন্দ। তো এই বাঙ্গালা ভাষার উপর স্বামী বিবেকানন্দ কি লিখেছেন এই পাঠ্যাংশটি পড়লেই আমরা বুঝতে পারবো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তবে পাঠ্যাংশ শুরু করবার আগেই স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটুখানি জানবো। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। তো দেখো, বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ, এই পাঠ্যাংশটি পড়বার আগে আমরা একটুখানি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জেনে নিই। স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল 12ই জানুয়ারি 1863 সালে এবং মৃত্যু হয়েছিল 4 জুলাই 1902 সালে। জন্মগ্রহণ তার কোথায় হয়েছিল না কলকাতার শিমুলিয়ার যে দত্ত পরিবার রয়েছে সেই দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত বিখ্যাত অ্যাটর্নি ছিলেন এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। শৈশবে তার ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আমরা সকলেই জানি তার পাঠ্যাংশ বা তার ছোট ছোট লেখা বা তার পত্র সমস্তটা পড়লেই আমরা বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দ কীরকম মহিষী ছিলেন। তো আমরা যদি ক্লাস 9-এর চিঠিটা পড়ি তাহলেও আমরা সেখানে দেখতে পাবো যে স্বামী বিবেকানন্দ কত সুন্দর তার দক্ষতা ছিল লেখার প্রতি এবং তার অসীম জ্ঞানের তিনি দিশারি ছিলেন। তাহলে দেখো কিভাবে তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং মাত্র 14 বছর বয়সে তিনি মেট্রোপলিটিয়ান ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে যেটি স্কটিশ চার্চ কলেজ, সেইটি থেকে তিনি বিএ পাশ করেন। পিতার অকাল মৃত্যুর পর সাংসারিক দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অর্থাৎ তার যে পিতা, বিবেকানন্দের যে পিতা বিশ্বনাথবাবু মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়ভার বিবেকানন্দের ওপরই পড়েছিল। তিনি শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে রামকৃষ্ণের কাছ থেকেই তিনি মানব সেবায় দীক্ষা নেন। ঠাকুরের মৃত্যুর পর তিনি পরিব্রাজক রূপে সারা ভারত ভ্রমণ করেন। অর্থাৎ ঠাকুর বলতে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বোঝানো হয়েছে। ঠাকুরের মৃত্যুর পর বা ঠাকুর যখন পরলোক গমন করেন তারপর এই যে আমাদের হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মকে সারা বিশ্বের দরবারে পৌঁছেছিলেন কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ। তাই বলছেন যে ঠাকুরের মৃত্যুর পর তিনি পরিব্রাজক রূপে সারা ভারত ভ্রমণ করেন। তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকায় যাত্রা করেন এবং ওই সভায় হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে ভারতকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। এই যে এত সমন্বয় আমাদের ভারতবাসীর বা ভারতবর্ষের মধ্যে, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ পারস্পরিকভাবে বসবাস করছে, সেখানে কোনো হিংসা নেই, মারামারি নেই, কিচ্ছু নেই। বরঞ্চ আমরা দেখতে পাই একজন মুসলিম সেই হিন্দুকে যেরকমভাবে সাহায্য করছে, একজন হিন্দু সেরকমভাবেই কিন্তু একজন মুসলমানকে সাহায্য করছেন। তো সেরকমভাবেই আমাদের যে একটা ভারতবর্ষ কীরকম প্রত্যেকটা জাতির সঙ্গে প্রত্যেকটা জাতির যে মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধনই কিন্তু তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায়। সেই ধর্ম মহাসভা কোথায় হয়েছিল আমরা পড়লাম, শিকাগো শহরে, যেটি আমেরিকাতে রয়েছে। এবং ওই সভায় হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দেন, ভারতবর্ষকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। তার রচিত
উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি। তিনি উদ্বোধন, মাসিক, বসুমতী ইত্যাদি পত্রিকায় লিখতেন এবং তিনি রামকৃষ্ণ মিশন 1897 খ্রিস্টাব্দে এবং বেলুর মঠ 1899 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই যে আমরা পড়লাম যে ভাববার কথা আর এই যে পড়লাম উদ্বোধন, এখান থেকেই আমরা কিন্তু মূলত আজকের আলোচনার যে বিষয় অর্থাৎ বাংলা ভাষা এই পাঠ্যাংশটি পেয়ে থাকি। 1907 খ্রিস্টাব্দে ভাববার কথা এই প্রবন্ধ থেকেই আমাদের আলোচ্য যে প্রবন্ধ, আজকে যে আমরা প্রবন্ধটি পড়ব বাংলা ভাষা, সেটি নেওয়া হয়েছে। এবং এটি কোথা থেকে আমরা দেখতে পাই, কোথায় রয়েছে, দেখো প্রথম লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো। 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছেন বা লিখেন তাহা হইতে উদ্ধৃত। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে উদ্বোধন পত্রিকার যে সম্পাদক, সেই সম্পাদককেই স্বামীজি এই বাংলা ভাষার উপর একটি পত্র, সেই পত্রটি কিন্তু লিখেছিলেন। তাহলে কত খ্রিস্টাব্দে, এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউ হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট, যে কত খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লিখেছিলেন। অ্যান্সার হবে 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি। তাহলে দেখো এই বাংলা ভাষা কেন নাম দিয়েছেন সেটা এই প্রবন্ধটা পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো কি বলছে, আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বলছে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রাচীন কাল থেকে, বহু যুগ আগে থেকে বা একেবারে প্রাচীন ভারতবর্ষ থেকেই সংস্কৃতায় সমস্ত বিদ্যা থাকার দরুন অর্থাৎ সংস্কৃত বিষয়ে এবং বিভিন্ন অর্ধশাস্ত্র, মহাভাষ্য, আমরা দেখেছি পাণিনির লেখা মহাভাষ্য, এগুলো সমস্ত কিছুর জ্ঞান কিন্তু এই ভারতবাসীদের মধ্যে কিন্তু ছিল এবং সেখান থেকেই সমস্ত বিদ্যা থাকার দরুন এবং তারা বিদ্বান হওয়ার দরুন সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষজনের মধ্যেও কিন্তু একটা অপার সমুদ্র যেন সৃষ্টি হয়েছে। সেই সমুদ্রটা কিসের সমুদ্র? না জ্ঞানের সমুদ্র, বিদ্যার সমুদ্র। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত। বুদ্ধ মানে গৌতম বুদ্ধের কথা বোঝানো হচ্ছে। গৌতম বুদ্ধ থেকে চৈতন্য অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং রামকৃষ্ণ পরমহংসদেব, এই যে তিনজন। গৌতম বুদ্ধ কি হয়েছিল? গৌতম বুদ্ধ আমাদেরকে শিখিয়েছিল যে তার যে মতবাদগুলো রয়েছে এবং আমরা দেখতে পাই যে তিনিও কিন্তু শান্তির ধর্মই কিন্তু প্রচার করেছিলেন। সেরকমই চৈতন্যদেব, তিনিও কিন্তু আমরা দেখতে পাই নগর কীর্তনের মাধ্যমে তিনি সমস্ত হিন্দু ধর্মকে তিনি কিন্তু সমগ্র ভারতবর্ষে প্রচার করেছিলেন। তিনি রাধা এবং কৃষ্ণকে অবলম্বন করি বা রাধা কৃষ্ণ বিষয়ে কীর্তনকে অবলম্বন করি তিনি মূলত তার ধর্ম প্রচার করেছিলেন। এবং শ্রী শ্রী পরমহংসদেব অর্থাৎ রামকৃষ্ণ, তিনিও কিন্তু দেখিয়েছিলেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষই হচ্ছে সবার প্রথমে। সেখানে রামকৃষ্ণদেব দেখিয়েছিলেন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন বলে কিছুই হয় না, আলাদা আলাদা ধর্ম বলে কিছুই হয় না। আমাদের ভেতরের যে ঐশ্বর্য রয়েছে, আমাদের ভেতরে যে ঈশ্বর রয়েছে, সে কিন্তু সবার মধ্যেই এক, তার কিন্তু কোনো ভেদাভেদ নেই, সেটাই কিন্তু দেখিয়েছেন। এবং তিনিও কিন্তু শান্তির বাণী কিন্তু প্রচার করেছিলেন। তাহলে বলছে বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক হিতায়ও এসেছেন, তারা
সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকেই শিক্ষা দিয়েছেন। অর্থাৎ গৌতম বুদ্ধকেও আমরা দেখতে পাই যে রাজার বংশে জন্মগ্রহণ করেও তিনি কিভাবে সেই রাজবংশ ত্যাগ করে সাধারণ মানুষের মতো সাধারণভাবে জীবনযাপন করতেন। সেরকমই আমরা দেখতে পাই চৈতন্যদেবকে। চৈতন্যদেবও তাই কেমনভাবে সাধারণের মধ্যে লুটিয়ে পড়তেন। এবং রামকৃষ্ণ পরমহংসদেব, সেখানেও আমরা দেখতে পাই, রামকৃষ্ণ পরমহংসের মধ্যেও আমরা দেখতে পাই যে তিনিও কিন্তু সাধারণের মধ্যে অসাধারণত্ব যে প্রতিভা বা অসাধারণত্ব যে তাদের যে লোকতত্ত্ব, ধর্মতত্ত্ব, সেই তত্ত্বগুলো কিন্তু আমাদের সাধারণকে শিক্ষা দিয়ে গেছে। এবং তারা কি হয়েছে, তারা কিন্তু লোকহিতায় হয়ে এসেছিলেন, কিন্তু তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকেই শিক্ষা দিয়েছেন। তারা কিন্তু যে খুব জটিল সংস্কৃত ভাষায় যে বা সাধু ভাষাকে অবলম্বন করে তারা যে শিক্ষা দিচ্ছেন, সকলকে তাদের বাণী প্রচার করছেন, তা কিন্তু নয়। তারা কিন্তু নিজেদের যে চলতি ভাষা বা চলিত ভাষা, সাধারণ ভাষা, সেই সাধারণ ভাষার মাধ্যমেই কিন্তু তিনি বা তারা সেই লোকহিতায় সেই অবতার মানুষেরা কিন্তু সাধারণ ভাষায় সাধারণদের, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃত কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? বলছে পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, পাণ্ডিত্য বা পণ্ডিত ব্যক্তি অবশ্যই উৎকৃষ্ট মানের, মানে হচ্ছে তার দাম অনেক বেশি। কিন্তু কটমট ভাষা, এই কটমট ভাষা বলতে আমরা বুঝি মূলত চলিত ভাষা, সাধু ভাষাকে বলছে। কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃত, যা কল্পিত মাত্র, মানে আমরা যদি এখন সাধু ভাষায় কথা বলতে চাই তাহলে কি হবে, আমাদের যে উপাযোগ বা আমাদের যে মুখনিসৃত যে কথাগুলো হবে সেগুলো ভীষণ কটমট হবে, ভীষণ জটিল হবে, যা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না। তার ফলে বলছে, স্বামীজি বলছেন যে যা অপ্রাকৃত কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? সেই সাধু ভাষা ছাড়া কি পাণ্ডিত্য অর্জন করা যায় না? নাকি পাণ্ডিত্য তার কথাতে পাণ্ডিত্যটা বোঝা যায় না? কিন্তু চলিত ভাষাতেও কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, সমস্ত তত্ত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। সেটাই স্বামীজি বা বিবেকানন্দ বলেছেন। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? লেখক অর্থাৎ স্বামীজি বলছেন যে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্যতা হয় না, বা শিল্প কি তৈরি হয় না চলিত ভাষায়? শুধুমাত্র সাধু ভাষার দ্বারাই কি বড় বড় শিল্প সমৃদ্ধ হয়েছে তা নয়, চলিত ভাষাতেও কিন্তু শিল্প সমৃদ্ধি এসেছে। স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তায়ের করে কি হবে? স্বামীজির প্রশ্ন যে একটা স্বাভাবিক ভাষা অর্থাৎ চলিত ভাষাটা কি আমাদের মাতৃভাষার মতোই আমরা সাধারণভাবে সমস্ত কিছু কিন্তু উচ্চারণ করতে পারি এবং স্বাভাবিকভাবেই কথোপকথন করতে পারি, কিন্তু আমরা যখনই সাধু ভাষার কথা বলবো সেটা হয়ে যাবে কি অস্বাভাবিক ভাষা, অর্থাৎ আমাদেরকে নিজেদেরকেও কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে। তাই স্বামীজি বলছেন যে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তায়ের করে কি হবে, অর্থাৎ বয়ে নিয়ে গিয়ে কি হবে? সাধু ভাষাকে বয়ে নিয়ে গিয়ে কি হবে? চলিত ভাষাতেই তো কত শিল্প নৈপুণ্যতা তৈরি হবে, কত কিছু হয়ে যেতে পারে, কিন্তু একটা স্বাভাবিক ভাষা ছেড়ে আমরা অসাধারণ বা অস্বাভাবিক ভাষাকে আমরা বয়ে নিয়ে গিয়েই বা কি করব? যে ভাষার ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। স্বামীজি এবার বলছেন যে ভাষায় ঘরে কথা কও, অর্থাৎ বাড়ির মানুষদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারো যে ভাষার দ্বারা, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা, তাতেই তো বলছি সেই চলিত ভাষার দ্বারাই তো সমস্ত গবেষণা, সমস্ত পাণ্ডিত্য
মনে মনে করো, অর্থাৎ মনে মনে সেগুলোকে সৃষ্টি করো, এবং তবেই লিখবার বেলায়ও একটা কি কিম্ভু তারপর বলছে যে তবে লিখবার বেলা অর্থাৎ আমরা যখন লিখতে বসছি, যখন কথা বলছি তখন আমরা চলিত ভাষায় কথা বলছি, কিন্তু আমরা যখন লিখতে বসছি কোনো লেখা বা কোনো গদ্য বা কোনো গ্রন্থ, তখন আমাদের লেখার বেলায় কি হচ্ছে, লেখার বেলায় একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো, অর্থাৎ সাধু ভাষাকে কেন্দ্র করেই স্বামীজি এই কথাটি বলছেন যে যখন কথা বলছি আমি ঘরের মানুষের সঙ্গে, তখন আমি চলিত ভাষায় কথা বলছি সাধারণের মতো, কিন্তু আমি যখন লিখতে বসেছি তখন নিজের পাণ্ডিত্যটাকে দেখানোর জন্য, আমি আমার কতটা ভেতরে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের সমৃদ্ধিটাকে দেখানোর জন্য আমরা একটা কিম্ভূত কিমাকার উপস্থিতি করছি সেই লেখার মধ্যে। তাই বলছে যে এই লেখা করে কি হবে, সাধারণভাবেও তো লেখা যায়। স্বামীজি সেটাই বোঝাতে চেয়েছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো। বলছে যে ভাষার দ্বারা নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, অর্থাৎ চলিত ভাষা, সেই চলিত ভাষার দ্বারা আমরা কি করছি, নিজেদের মনের দর্শন, নিজেদের মনের বিজ্ঞান চিন্তা করছি, নিজেদের মনের যে প্রকাশ সেটাও করছি আমরা চলিত ভাষায়, কিন্তু 10 জনের বিচারও করছি আমরা সেই চলিত ভাষায়। সেই ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? তবে আমরা যে কথা বলতে পারছি, দর্শন বিজ্ঞান চিন্তা করতে পারছি যে ভাষার দ্বারা, সেই ভাষা কি লিখবার যোগ্য নয়? তবে লিখবার যোগ্য দর্শন বা বিজ্ঞান লিখবার কি ভাষা নয়? তবে চলিত ভাষা, সাধু ভাষাটাকেই আমাকে বেছে নিতে হবে। সেটাই স্বামীজি বলছেন, যদি না হয় তো নিজের মনে এবং 5 জনেও সকল তত্ত্ব বিচার করে কেমন করো। বলছে যদি না হয়, যদি সাধু ভাষাতেই সমস্ত লিখতে হয়, যদি চলিত ভাষা কিছুই না হয়, তাহলে নিজের মনে, অর্থাৎ নিজের মনে আর 5 জনেও সকল তত্ত্ব বিচার কেমন করে করো, অর্থাৎ নিজের মনে যখন তুমি 5 জনকে নিয়ে তত্ত্ব বিচার করতে বসছো তখন কি করে করো। সাধু ভাষা ছাড়া তুমি যদি এক পাও না চলতে পারো, সাধু ভাষাই যদি তোমার কাছে এতটাই গ্রহণযোগ্যতা অর্জন করে, তাহলে তুমি 5 জনের যখন কথা ভাবছো তখন কেন সাধু ভাষাতেই ভাবছো না, তখন চলিত ভাষাতে ভাবছো। ঘরের মানুষের সঙ্গে যখন কথা বলছো তখন তুমি চলিত ভাষাতে কথা বলছো, কিন্তু যখন তুমি লিখতে যাচ্ছ, কোনো কিছু বিচার করতে চাচ্ছ, তখন তোমার পাণ্ডিত্যটাকে দেখাবার জন্য তুমি সাধু ভাষাকে বেছে নিচ্ছ কেন? সেটাই বারবার প্রশ্ন চিহ্ন একটা ছুড়ে দিচ্ছেন স্বামীজি। এরপর দেখো কি বলছে, স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা, ভালোবাসা ইত্যাদি জানাই, তার যে উপযুক্ত ভাষা হতেই পারে না। এবার স্বামীজি একটু জোর দিয়েই বলছেন যে ভাষায় আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করছি, নিজেদের মনের ভাব যেটা অর্থপূর্ণ, অবশ্যই অর্থপূর্ণ, সেই মনের ভাবটা যখন আমরা চলিত ভাষাতে প্রকাশ করতে পারছি, নিজের ক্রোধ দেখাতে পারছি, নিজের ক্রোধের সময় যখন কিছু বলার থাকছে তখন আমরা সেটা চলিত ভাষাতেই বলছি, যখন আমাদের খুব দুঃখ হচ্ছে, দুঃখের সময় কেঁদে কেঁদেও আমরা চলিত ভাষাতেই কথা বলছি। এবং ভালোবাসা, অর্থাৎ আমরা যখন কাউকে কখনো যদি আদর করি, স্নেহ করি, ভালোবাসা দিই, সেই শিশুটাকে, সেই বাচ্চাটাকে বা আমরা বলতে পারি সেই মানুষটিকে আমরা কিন্তু চলিত ভাষায় কথা বলি, তখন কিন্তু আমরা কখনোই সাধু ভাষাকে কিন্তু বেছে নিই না। এরপর দেখো কি বলছে, তার যে উপযুক্ত ভাষা হতেই পারে না। তাহলে এত কিছু কাজ যখন আমি করছি একটা ভাষায়, তার যে উপযুক্ত ভাষা অন্য কোনো ভাষা কি হতে পারে? কখনোই না। আচ্ছা, তারপর দেখো কি বলছে, সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। বলছে সেই ভাব, অর্থাৎ যে ভাব নিয়ে আমরা 5 জনের সঙ্গে কথা বলি, যে ভঙ্গি নিয়ে আমরা
সবার মনের ভাব প্রকাশ করি, নিজের মনের ভাব প্রকাশ করি এবং সমস্ত কিছু এতে আমরা ক্রোধ, ভালোবাসা, দুঃখ ইত্যাদি প্রকাশ করছি যে ভঙ্গির দ্বারা, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেই দিকেই ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালেই হবে না। বলছে নিজের চলতি ভাষা সেটি কি না, সেইটির যেমন জোর। আমি কাউকে বলছি যে তোমাকে এখানে আজকে যেতেই হবে, এই যে কথা বলার মধ্যে যে জোর, বা অল্পের মধ্যেও অনেক, অর্থাৎ আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব এতটাই ভালো যে তারা অল্প সময়ের জন্য এলেও মনে হয় যে আমাদের সারাটা জীবন যেন সমৃদ্ধ হয়ে গেল, এই যে একটা ভাব। এবং বলছে স্বামীজি বলছেন যেমন যেদিকে ফেরাও সেই দিকেই ফেরে, অর্থাৎ আমরা চলতি ভাষায় যেভাবে কথা বলি সে তো সেরকম ভাবেই ফিরছে, আমাদের মনের ভাবটা প্রকাশ হচ্ছে, আমরা বলছি, সেটাও কিন্তু চলতি ভাষায়। সাধু ভাষায় আমাকে ভেবে ভেবে লিখতে হচ্ছে, ভেবে ভেবে বলতে হচ্ছে। চলিত ভাষায় কিন্তু এরকম কিছুই করতে হচ্ছে না, যে যেদিকে পারছে সেদিকেই ঘুরিয়ে দিচ্ছে। তাই বলছে স্বামীজি তেমন কোনো ভাষা কোনো কালেই হবে না। বলছে এই চলিত ভাষার মতো কোনো ভাষাই হবে না আর তৈরি, যে এতটা ফ্লেক্সিবল যে ভাষা, অর্থাৎ চলিত ভাষার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি আছে সেটি কিন্তু অন্য কোনো ভাষার মধ্যে নেই। অন্য ভাষা আমাকে ভাবতে হবে, বুঝতে হবে এবং ভেবেচিন্তে লিখতে হবে, পড়তে হবে, বলতে হবে। কিন্তু চলিত ভাষা সে তো আমার মাতৃ গর্ভ থেকে বেরোনোর পর আমরা যখন প্রথম কথা শিখি তখন থেকেই আমাদের মধ্যে কিন্তু সেটা একেবারেই কিন্তু রক্তে 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 যেন রক্তের প্রত্যেকটি বিন্দুর সঙ্গে যেন মিশে যায়। তার ফলে আমাদেরকে ভাববার, নতুন করে ভাববার বা নতুন করে ভেবেচিন্তে সেই কাজ করবার মতো কোনো কিন্তু সময় বা কোনো কিছুই কিন্তু দরকার পড়ে না। তাই চলিত ভাষা আমরা চলিত ভাষাতেই এত বেশি সমৃদ্ধি লাভ করেছি যে সাধু ভাষা একটা আমাদের কাছে অস্বাভাবিক ভাষা হয়ে দাঁড়িয়েছে। সেটা আমাদেরকে লিখতে গেলে বা পড়তে গেলে একটু ভাবতে হয়। তাই স্বামীজি বলছেন যে যে ভাষাটা আমাদের এতটাই আয়ত্ত, যে ভাষাটার মাধ্যমে আমরা এত কিছু করে বেড়াচ্ছি, কিন্তু সেই যখন আমরা বলছি তখন কিন্তু সেই চলিত ভাষাটাই থাকছে, কিন্তু আমরা যখন লিখছি তখন আমাদের পাণ্ডিত্যটা দেখাবার জন্য আমাদেরকে লিখতে হচ্ছে কিসে না, সাধু ভাষাতে, একটা অস্বাভাবিক ভাষাতে। সেটাই বলছেন স্বামীজি যে এরকম ভাষার কোনো কালেই হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, দুমড়ে মুচড়ে যা ইচ্ছে করো। ইস্পাতকে কি করা হয়? ইস্পাতকে গলিয়ে যা ইচ্ছে তাই বানানো হয়। সেরকম ভাষাকেও তাই, ভাষাকে টুকরো টুকরো করে ভেঙে নতুন করে আরো সমৃদ্ধি করে আরো সুন্দর সুন্দর ভাষা তৈরি করা যায়। আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, আচ্ছা বলছে আবার যে কে সেই এক চোটে পাথরকে একদম কেটে দেয়, দাঁত পড়ে না। বলছে দাঁত কিন্তু পড়ে যায় না তাতে। সেরকম আমাদের ভাষার জ্ঞানটাকেও কিন্তু আমাদের সেরকম তীক্ষ্ণ করতে হবে। আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল এবং ওই এক চাল নকল করেই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এবং আমাদের যে ভাষা সে হচ্ছে গদাই লস্করি চাল, মানে তাকে নিয়ে যা খুশি করছে সেটাই যেন হয়ে যাচ্ছে। সেই চালটাকে কি করছে সাধু ভাষা নিজের মতো করে অস্বাভাবিক করে তুলছে, ও নিজেই সেটাই হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রথম উপায় এবং লক্ষণ। ভাষা হচ্ছে কি? ভাষা হচ্ছে আমাদের উন্নতি করবার বা উন্নতির পথে প্রবেশ করবার বা উন্নতির শীর্ষে পৌঁছাবার একটা মাধ্যম, একটা উপায়, একটা লক্ষণও আমরা বলতে পারি। তাই আমরা যে ভাষায় ছোটবেলা থেকে একেবারে মিশে গেছি, সেই ভাষার দ্বারা আমরা যেমন
সকলের দোষ গুণ বিচার করছি, নিজেদের রাগ অভিমান ভালোবাসা জানাচ্ছি, সেই ভাষাকে অবলম্বন করেই স্বামী বিবেকানন্দ লিখতে বলছেন। লেখার সময় সেই ভাষাটাকে কেন আমরা অস্বাভাবিক করে তুলি, লেখকের এটাই প্রশ্ন। এরপর দেখো কি বলছে, যদি বলো ও কথা বেশ, তবে বঙ্গালা দেশে স্থানে স্থানে রকমারি ভাষা কয়েকটি গ্রহণ করব। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। দেখো আমরা এই যে ভাষা বংশ আমরা যখন পড়ি তখন আমরা সেখানে কিন্তু 5টি ভাষা দেখতে পাই। এক রাঢ়ী ভাষা, একটা হচ্ছে রাঢ়ী উপভাষা, বাঙালি উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, কামরূপী উপভাষা এবং কামরূপী উপভাষা। এই 5টা আমরা উপভাষা পাই। তাই স্বামীজি বলছেন যে আমরা রকমারি ভাষা তো পাচ্ছি, কিন্তু কোনটি গ্রহণ করব সেটা আমাদেরকেই কিন্তু ভাবতে হবে। যেটা প্রাকৃতিক নিয়মে বা প্রকৃতির নিয়মে যেটি বলবান সেইটি আমরা গ্রহণ করব, যেটি দিকে 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 ছড়িয়ে পড়ছে সেইটি আমরা গ্রহণ করব, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যে দিক হতে আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিক থেকেই যে মানুষ আসুক না কেন, কলকাতাতে যাচ্ছে এবং কলকাতার হাওয়া খেলেই কলকাতার মানুষরা যেরকম ভাবে কথা বলে সেরকম ভাবেই কিন্তু কথা বলছে। তাই বলছে আমরা কোনটা গ্রহণ করব, যেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে ভাষা, সেই ভাষাটাকে আমরা গ্রহণ করব। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতানুগতিক সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে। বলছে দেখো প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখান থেকেই মানুষ আসুক না কেন তখন কিন্তু সেই কলকাতার ভাষায় কিন্তু প্রাধান্যতা এতটাই চলে এসছে যে মানুষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক থেকে আসুক না কেন কলকাতার হাওয়া খেলেই সেও কলকাতার মতোই, কলকাতার মানুষদের মতোই কিন্তু কথা বলছে। তাই বলছে যেদিকে প্রকৃতির নিয়মে যেটি বলবান এবং যেটি চারিদিকে ছড়িয়ে পড়ে সেটি কিন্তু আমরা গ্রহণ করব। দেখো এরপর বলছে তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে প্রকৃতি অর্থাৎ আমরা বলতে পারি যে প্রকৃতি সে নিজেই কিন্তু বেছে নিচ্ছে যে কোন ভাষাটি লিখতে হবে, কোন ভাষাটি পড়তে হবে এবং কোন ভাষাটি বলতে হবে। যত রেল এবং গতানুগতিক সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদাভেদ উঠে যাবে। অর্থাৎ আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়ে যায় তখন আমাদের মধ্যে কি থাকবে, আর ভেদাভেদ থাকবে না। তখন আমাদের সকলের মধ্যে একটা কিন্তু মেলবন্ধন তৈরি হবে, একটা সূত্রপাত হবে সকলের সঙ্গে সকলের। সেরকমই বলছে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে, তখন কিন্তু অন্য কোনো ভাষা আর চলবে না। এই যে আমাদের 5টি উপভাষা রয়েছে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী, এই যে আলাদা 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 যে ভাগ, সেই ভাগ কিন্তু চলবে না, তখন কিন্তু একটাই ভাষা চলবে, সেটা হচ্ছে কলকাতার ভাষা। আর লেখক যখন এই লেখাটি লিখছেন, এই পত্রটি প্রবন্ধটি লিখছেন, তখন কিন্তু অবিভক্ত বাংলাদেশ ছিল, অর্থাৎ পুরোপুরিভাবেই পুরোটাই কিন্তু কি ছিল পুরোটাই কিন্তু সেই যে চিত্রটা সেটাকেই কিন্তু লেখক বা আমরা বলতে পারি স্বামীজি কিন্তু তুলে ধরেছেন তার লেখনীতে বা প্রবন্ধের মাধ্যমে, যে অবিভক্ত বাংলাদেশে অর্থাৎ পুরোপুরিভাবে ভারতবর্ষ যখন ছিল তখন কি হতো, তখন যখনই সমস্ত দিক থেকে অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিক থেকে মানুষ আসুক না কেন কলকাতাতে আসলেই সেখানকার জল আবহাওয়া মানুষটাকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিচ্ছে। ফলে সে যখন আবার ফিরে যাচ্ছে তখনও গিয়ে দেখা যাচ্ছে যে সে কলকাতার মতোই মানুষদের মতোই কিন্তু কথা বলছে, সে কিন্তু অন্য কোনো ভাষায় আর কথা বলছে না। আচ্ছা এরপর দেখো কি বলছে, তখন কলকাতা ভাষায় চলবে। আচ্ছা কোনো জেলার ভাষার সংস্কৃতি বেশি নিকট সে কথা হচ্ছে না,
বলছে কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, অর্থাৎ সংস্কৃত ভাষার নিকট, সেটা কিন্তু কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটাই দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষা অল্প দিনেই সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়ার ভাষা এক কইতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। বলছে, এবার স্বামীজি বলছেন যে কোন ভাষা সংস্কৃত বেশি নিকট বা কাছাকাছি রয়েছে সেইটা কিন্তু আলোচনার আমাদের বিষয় নাই, বা কোন ভাষাকে আমরা জিততে দেখছি সেটাও কিন্তু আলোচনার বিষয় নাই। বলছে প্রাবন্ধিক হিসেবে স্বামী বিবেকানন্দ বলছেন যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, আর হয়ে যাবে কিসের ভাষা? পুস্তকের ভাষা, অর্থাৎ বইয়ের ভাষা। আর কি? ঘরে কথা কওয়ার ভাষা, অর্থাৎ আমরা ঘরে বা গৃহে বা নিজের বাড়িতে নিজের মানুষগুলির সাথে যে ভাষায় কথা বলি, সেই সমস্তটাই বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে, অর্থাৎ বুদ্ধিমান যারা তারা কিন্তু কলকাতার ভাষাকেই কিন্তু গ্রহণ করবে। এই কথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে, অর্থাৎ গ্রাম্য ভাষা এবং শহরাঞ্চলের ভাষা এই দুটোর মধ্যে তো কিছুটা তফাৎ থাকে। তাই বলছে গ্রাম্য যে ঈর্ষা অর্থাৎ হিংসা, সেইটিকেও কিন্তু জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, বলছে সমস্ত দেশের যেখানে কল্যাণ, যে ভাষা গ্রহণ করলে সমস্ত দেশ কল্যাণ পাবে, সেটা তোমার জেলা বা গ্রাম প্রাধান্যটি ভুলে যেতে হবে। বলছে সমস্ত দেশ যে ভাষাকে গ্রহণ করলে কল্যাণ পাবে বা কল্যাণত্ব সৃষ্টি হবে, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। সেখানে তোমার শুধু নিজের অঞ্চলটুকুই আমরা প্রাধান্যতা দেব, সেটা কিন্তু ভুলে যেতে হবে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, ভাষা ভাবের বাহক, মানে আমরা কি ভাবছি সেটার কিন্তু বাহক কে না ভাষা। ভাবই হচ্ছে প্রধান, আমরা কি মনের ভাব প্রকাশ করছি সেটাই হচ্ছে প্রধান। ভাষা পরে, আমরা কি ভাষায় সেই মনের ভাবটা প্রকাশ করছি সেটা অনেক পরের কথা, কিন্তু ভাষাটা হচ্ছে ভাবেরই বাহক, এই ভাবটাই হচ্ছে প্রধান। হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? বলছে হীরেমতির কাজ করা কোনো ঘোড়াকে বা ঘোড়ার যে সাজ সজ্জার উপর যদি একটা বানরকে চাপিয়ে দিই, আমরা বানরকে বসাই, তাহলে কি ভালো লাগবে? সংস্কৃতর দিকে দেখো দেখি, সংস্কৃতর দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালে সংস্কৃত দেখো। এক্ষুনি বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষায় কথা কয়। যত মরণ নিকট হয়, নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন নিয়ে ছাপাবার চেষ্টা হয়। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আশ্রিত। আহা, কি প্যাঁচওয়ালা বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! এই শ্লেষটা হচ্ছে আমাদের অলংকার, আর অলংকারটাই হচ্ছে ভাষার যে নিপুণতা বা ভাষাকে আমরা কত সুন্দর করে সাজাতে পারি, সেটাই হচ্ছে অলংকার। অর্থাৎ মেয়েরা যখন গহনা পরে তখন যেমন সুন্দর লাগে, সেরকম ভাষাকেও অলংকার যখন আমরা পরাই তখন কিন্তু ভাষা শুনতে কিন্তু সুন্দর লাগে। সেটাই বলছে যে হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর যদি আমরা বাঁদরকে একটা বসিয়ে দিই, তা তেমন যখন ভালো লাগে না, সেরকমই সংস্কৃতের দিক থেকে দেখো কিরকম। দেখো, ব্রাহ্মণ একটা সংস্কৃত ভাষায় কথা বলে বা দেখে, সংস্কৃতটা ব্রাহ্মণরা একটা দিক থেকে দেখছে। সরব স্বামী মীমাংসা ভাষ্য দেখো, সরব স্বামীর যে মীমাংসা ভাষ্য সেটা দেখো, সেই সংস্কৃত ভাষাটা দেখো অন্যরকম।
আবার পতঞ্জলির দিকে আমরা যদি চলে যাই, পতঞ্জলির যে মহাভাষ্য, সেই মহাভাষ্যের যে ভাব সেটাও কিন্তু আলাদা। আবার আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আচার্য শঙ্করের ভাষ্য দেখলেও আমরা দেখতে পাবো সেই যে ভাষা ভাব সেটাও কিন্তু আলাদা। আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো আর এখনকার সংস্কৃত দেখো, এখনকার সংস্কৃতের ভাষা দেখো, সংস্কৃত ভাষার ভাব দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা পার্থক্য। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। যখন মানুষ বেঁচে থাকে তখন কিভাবে কথা কয়? তখন নর্মালি যেভাবে আমরা সাধারণ মানুষরা কথা কয় সেরকম ভাবে কথা কয়, কিন্তু মানুষ যখন মরে যায় তখন তার যে কথাগুলোকে নিয়ে যখন লেখা হয় তখন সেটা কিন্তু হয়ে যায় সাধু ভাষায়, অর্থাৎ সেখানে কিন্তু একটা অস্বাভাবিকতা আমরা দেখতে পাই। আচ্ছা, যত মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, অর্থাৎ মানুষ যতদিন বেঁচে থাকবে মানুষ ততদিন নতুন নতুন চিন্তা শক্তি পাবে, অর্থাৎ চিন্তা করবার শক্তি পাবে। কিন্তু মরণ যত নিকট হয়, অর্থাৎ মৃত্যু যত কাছে আসে, নতুন চিন্তা শক্তি কিন্তু আর আসতে চায় না, বা নতুন চিন্তা শক্তি কিন্তু তখনও অতটা আসে না। ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বলছে কি, যে যখন মরণ একেবারেই কাছে চলে আসে তখন নতুন ভাবে চিন্তা শক্তি করবার মতো সময় বা নিজের ইচ্ছাটা কোনোটাই থাকে না। তখন ওই নিজের মনের মধ্যে যে পচা গলা একটা ভাব রয়েছে তার মধ্যে চন্দন আর ফুল পরিয়ে সেটাকেই ছাপাবার চেষ্টা করে। বাপরে, সে কি ধুম! এবার স্বামীজি বলছেন যে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। অর্থাৎ রাজার সম্পর্কে বিশেষণ দিচ্ছে। বিশেষণ কি না, বিশেষণ হচ্ছে বিশেষের যে দোষ গুণ অবস্থা সেটাকে বোঝায়। অর্থাৎ আমি যদি এখন বলি লাল লাল ফুল, অর্থাৎ ফুলটার যে লাল লাল, এই দুটো কি না বিশেষণ। বা খুব গরম পড়েছে, গরমটা কেমন পড়েছে? খুব গরম, তাহলে গরমের যে বিশেষণ সেটা হচ্ছে খুব। সেরকমই স্বামীজি বলছেন যে এই যে 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত, আহা কি প্যাঁচওয়ালা বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব মরার লক্ষণ। এবার স্বামীজি বলছেন যে ওইগুলো সব মরার লক্ষণ, মানে মরবার দিন আসন্ন, তাই সেরকম ভাবেই ওরকম ভাবে বিশেষণ ভরে ভরে জিনিসটাকে প্যাঁচওয়ালা করে দিচ্ছে, প্যাঁচওয়ালা বিশেষণ করে দিচ্ছে, শ্লেষ করছে, অলংকার পড়াচ্ছে বাক্যের মধ্যে। সেটাই স্বামীজি বলছেন যে সবই মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন কি আর এইসব চিহ্ন উদয় হলো? ওটি শুধু ভাষাই নয়, সকল শিল্পতেই এলো। বলছে যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এইসব চিহ্ন উদয় হলো। বলছে এই যে এই চিহ্নগুলো উদয় হলো, ওটি শুধু ভাষার নয়, সকল শিল্পতেই এলো। শুধু যে ভাষার ওপর এসেছে এই যে পার্থক্যটা তা কিন্তু নয়, সকল শিল্পের মধ্যেও এসেছে। বাড়িটার না আছে ভাব না ভঙ্গি, থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিল। বলছে বাড়ি, সেই বাড়িটা না আছে কোনো ভাব, না আছে কোনো ভঙ্গি, কিন্তু সেই যে থামগুলো, অর্থাৎ বাড়ির যে থামগুলো রয়েছে সেইগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিল, মানে চেঁচে চেঁচে সারা করে দিল, সেটাই বলছে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিল, কিন্তু সেই গয়না লতা পাতা চিত্ত বিচিত্ত কি ধুম। বলছে আমরা যদি একগুচ্ছের একবারে গয়না পরে নিই তাহলে কি ভালো লাগবে? আমরা একসাথে হয়তো 10-20টা হয়তো মালা পরে নিলাম, আমরা সব মানে নাকের 2 দিকে আমরা নাকের পরে নিচ্ছি, সব জায়গায় ভর্তি করে সোনা দানা পড়ছি, তাহলে কি আমাদেরকে ভাল লাগবে? ভাল লাগবে না, বরঞ্চ আমাদেরকে লাগবে কি ব্রহ্ম রাক্ষসী। তাই বলছে স্বামী বিবেকানন্দ বলছেন যে গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিল, কিন্তু সেই গয়নায় লতা পাতা চিত্ত বিচিত্রের কি ধুম। কিন্তু যে গয়নাগুলো পরানো হচ্ছে সেখানে কি নকশা, অর্থাৎ
কি ডিজাইন সেটাই বলছে। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষি বুঝতে পারেন না, আবার সেই গানের মধ্যে প্যাঁচের কি ধুম। এবার কিছুটা ব্যঙ্গ করি। স্বামীজি বলছেন যে সাধু ভাষায় কিছু কিছু গান কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যেটা চলিত ভাষায় নয়। বলছে যে এই যে গান, এটা গান হচ্ছে না ঝগড়া হচ্ছে না কান্না হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। সাধু ভাষায় যদি আমরা কোনো গান শুনি তাহলে আমাদের যেরকম দশা হয়, তার কি ভাব তার কি উদ্দেশ্য তা ভরত ঋষি স্বয়ং বুঝতে পারছেন না, আমরা কোথাকার কি। আমরা গানের মধ্যে প্যাঁচের কি ধুম আর সে কি আঁকা বাঁকা ডামডোল, ৩৬ নারীর টান, তাই রে বাপ তাই বলছে যে এই যে আমাদের ৩৬টি যে রাগ রাগিনী রয়েছে, তার মধ্যে কি বলছে, তার মধ্যে যে বাঁকা বাঁকা ডামডোল রয়েছে, ৩৬ নারীর টান রয়েছে, তাই রে বাপ, তার ওপর মুসলমান ওস্তাদের নকলের দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ, সে গানের আবির্ভাব। এইগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সেই ভাষা সেই শিল্প সেই সঙ্গীত কোনো কাজেরই নয়। অর্থাৎ যে ভাষা আমরা বুঝতেই পারছি না, সেই ভাষায় গানই হোক আর শিল্পই হোক আর সঙ্গীতই হোক, কোনোটাই কাজে আসে না। আচ্ছা, তারপরে দেখো একদম শেষে আমরা চলে এসেছি প্রবন্ধের। কি বলছে, এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় পরিপূর্ণ হয়ে দাঁড়াবে। বলছে কিন্তু আমরা যে ভাষা সহজে বুঝতে পারি, যে ভাষায় আমরা সহজে কথা বলতে পারি, সেই ভাষাতেই যদি আমরা শিল্পকে গড়ে তুলি, আমরা সাহিত্যকে গড়ে তুলি, আমরা সঙ্গীতকে গড়ে তুলি, তাহলে তার যে ভাবটা সেটা কিরকম পরিপূর্ণতা দান করবে, সেটা কিন্তু আপনা আপনি ভাবময় পরিপূর্ণতা দান করবে। দুটো চলিত কথায় যে ভাব রাশি আসবে তা ২০০০ চাঁদি বিশ্লেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গয়না পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হয়, আর বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করছে। বলছে যে তখন যখন আমরা এই চলিত ভাষায় সমস্ত কিছু করতে শুরু করব, তখন কি হবে, তখন চলিত ভাষায় যে ভাব সেটা আমরা যখন বুঝতে পেরে যাব, তখন দেবতা দেখলেই আমাদের মধ্যে ভক্তি আসবে। দেবতা দেখলে আমাদের যদি মনের মধ্যে সাধু ভাষার প্রভাবটা এরকমভাবে পড়ে যে না, দেবতার সঙ্গে কথা বলতে গেলেও আমাদের সাধু ভাষাতেই কথা বলতে হবে, তাকে প্রার্থনা করতে গেলেও সাধু ভাষাতেই প্রার্থনা করতে হবে, তখন কিন্তু সেখানে ভক্তিভাব কিন্তু থাকে না। কিন্তু চলিত ভাষায়, যে ভাষায় আমরা নিজের মানুষদের সঙ্গে বাড়িতে কথা বলি, সেই ভাষায় যখন আমরা নিজেদের দেবতার সঙ্গে, দেবতার মূর্তির সঙ্গে যখন আমরা কথা বলবো বা দেখবো, তখন তার কাছে যে আমরা প্রার্থনা করব সেটাও কিন্তু চলিত ভাষায় করছি। তার ফলে কি ভক্তি ভাবটা অনেকটা বেড়ে যাবে। গয়না পরা মেয়ে দেখলেই দেবী মাত্র মনে হবে। অর্থাৎ যে মেয়ে শুধু সাধু ভাষায় কথা বলে, সাধু ভাষায় লেখে, সে যতই গয়না পড়ুক না কেন তাকে ব্রহ্ম রাক্ষসীর মতোই লাগে। কিন্তু গয়না পরা মেয়ে, সে যদি চলিত ভাষায় যদি কথা বলতে পারে স্বাচ্ছন্দ্যে, লিখতে পারে স্বাচ্ছন্দ্যে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, তখন তাকে কিন্তু দেবী বলেই বোধ হয়। আর বাড়িঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করে। তখন বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। লেখক বলছেন বা স্বামীজি বলছেন যে যখন আমরা চলিত ভাষায় কথা বলি নিজের বাড়ির মানুষের সঙ্গে, তখন সেখানে কি হয়, সবাই স্বাচ্ছন্দ্যে সমস্তটা বুঝতে পারে। কিন্তু আমরা যখন সাধু ভাষায় কথা বলি, তখন কিন্তু অনেকেই বুঝতে পারেন না। তার ফলে সেই বাড়ির মধ্যে স্পন্দন, প্রাণের যে স্পন্দন, সেটা কিন্তু থাকে না। কিন্তু আমরা যখন চলিত ভাষায় কথা বলবো, তখন কি হবে, তখন কিন্তু সেই প্রাণের যে স্পন্দন, সেটা বাড়িটার মধ্যেও যে প্রাণ রয়েছে, সেই প্রাণের যে স্পন্দন, সেটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব, সহজেই আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে আমরা আজকের যে প্রবন্ধটি পড়লাম, সেই প্রবন্ধটির মূল কথা হচ্ছে এটাই, স্বামীজি বোঝাতে চেয়েছেন যে আমরা অকৃত্রিমতাকে আমরা কি করছি, বা কৃত্রিমভাবে যেটি তৈরি হচ্ছে সেই কৃত্রিম ভাষাকে পরিহার করে
প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রকৃতির যে ভাষা, প্রকৃতির যে সৌন্দর্যতা, সেটাকেই আমরা কোথাও গিয়ে অনুগত হচ্ছি না। এবং স্বামীজি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি অনুগত হওয়াই পরামর্শ দিয়েছেন এই যে প্রবন্ধের মাধ্যমে। এবং তিনি বারবার সেই জন্য বলেছেন যে সাধু ভাষায় সেটাই কি শুধু শিল্প নৈপুণ্যতা সৃষ্টি করে, তা কিন্তু নয়। সাধু ভাষা ছাড়া চলিত ভাষার মাধ্যমেও কিন্তু সুন্দরভাবে শিল্প নৈপুণ্যতা তৈরি করা যায়। এবং সেটা যেন স্বয়ং দেখিয়ে দিয়ে গেছেন কারা না, বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ, শ্রী রামকৃষ্ণদেব এবং চৈতন্য প্রভু বা চৈতন্যদেব বা চৈতন্য প্রভু। সেই যে তারাও কিন্তু চলিত ভাষাতেই কথা বলেছেন, চলিত ভাষাতেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন অকৃত্রিমভাবে যেটি আমাদেরকে ভাবনা চিন্তা করে লিখতে হবে, পড়তে হবে, বলতে হবে, সেরকম অকৃত্রিম ভাষাকে কেন আমরা মেনে নেব? অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যকে আমাদেরকে মানতে হবে। এটাই এই যে প্রবন্ধ, এই প্রবন্ধের মাধ্যমে স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছেন। এবং তিনি বারবার বলেছেন যে সাধু ভাষা, সেই সাধু ভাষা আমরা যখন লিখছি তখন সেই লেখার মাধ্যমে যতই সেখানে শ্লেষ দিই, অলংকার ব্যবহার করি না কেন, একটা মেয়েকে যদি অতিরিক্ত গহনা পরিয়ে দেওয়া হয় তখন তাকে যেরকম ভালো লাগে না, সৌন্দর্য লাগে না তার মধ্যে, সেরকমই সেই ভাষার সৌন্দর্যটাও কিন্তু একেবারেই চলে যায়। অর্থাৎ আমরা তো বুঝতেই পারছি না সাধু ভাষায় কি বলা হচ্ছে, সেটা আমরা তো ধরতেই পারছি না। তাহলে আমরা যদি বুঝতেই না পারি, আমাদের মনের ভাব যদি সঠিকভাবে প্রকাশই না হয়, তাহলে সেই সৌন্দর্যটা কোনো কাজেরই নয়। সেটাই প্রাবন্ধিক হিসাবে স্বামী বিবেকানন্দ বারবার বুঝিয়েছেন। এবং তিনি তাই বলছেন যে সাধু ভাষা অবশ্যই আমাদেরকে দেখা উচিত, কিন্তু তার সঙ্গে আমাদের চলিত ভাষাকেও কিন্তু দেখাটা উচিত। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।